আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঝিলমিল কাটা কাটা কণ্ঠে জবাব দিল, ব্যস্ত মানুষ তুই, এখন নিশ্চয়ই ফোনের মধ্যে ঢুকে যাবি, নয়তো অন্য কিছু করবি। আমি এখানে থেকে কি করব? আমার বোবার মতো বসে থাকতে ভালো লাগে না। ঝিলমিল ঘুরে তাকিয়ে বলল, ও আচ্ছা, চলে যাবি? ভালোই তো। আমাকে বলছিস কেন? আমি শুনে কি করব? আর আমি তো এখানেই থাকবো। শ্বশুরবাড়ি না আমার? দুনিয়া উল্টে পাল্টে গেলেও শ্বশুরবাড়িতেই থাকতে হবে। তুই যেন খবরদার আমাকে আর নিতে আসিস না। আমি তোর সাথে যাব না, তুই গিয়ে একলা একলা থাক, মন মতো যা ইচ্ছে কর। বন্ধু বান্ধব আর কে যেন আছে না, গল্প করিস, আড্ডা দিস। সম্ভব হলে ওদের সাথে ওখানেই থেকে যাস। বাড়িতে ফেরার কি দরকার? বাড়িতে আসিস কি জন্য? হ্যাঁ, ঘুম? সেটা তুই ফুটপাতে বসে শুয়েও ঘুমাতে পারবি। ঝিলমিল এতগুলো কথা বলে থামল। রোদ্দুর কিছুটা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। ঝিলমিলের কণ্ঠ শুনে মনে হয় রাগ করে কথাটা বলছে, কিন্তু চেহারা আবার অন্য কথা বলে। রোদ্দুর বোঝার আগেই ঝিলমিল ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঝিলমিল বুঝতে পারছিল না কি করবে। অন্য সময় হলে শিউলিদের বাসা থেকে ঘুরে আসতো, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। নানা রকম লোকে নানা রকম কথা বলছে। গায়ে একটা চাদর পেঁচিয়ে ছাদে এসে দাঁড়ালো। চাঁদটার রূপালি আলোয় উদ্ভাসিত করে দিয়েছে প্রকৃতি। আশেপাশের সবখানে চাঁদের আলো ঠিকরে পড়ে আলপনা আঁকছে। স্নিগ্ধ বাতাস বইছে। শিশিরের শব্দ পাওয়া যায় কান পাতলে, ধরা যায় না, ছোঁয়া যায় না, অথচ মন প্রাণ দিয়ে উপলব্ধি করা যায়। উল্টো দিকে গেলে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গা নদীটাও দেখা যাবে। ঝিলমিল পেছন ফিরতেই রোদ্দুরকে দাঁড়িয়ে থাকতে দেখলো। আচমকা ভয় পেল। কখন যে বিড়ালের মতো টিপে টিপে এসে পেছনে দাঁড়িয়ে আছে কে জানে। ঝিলমিল রেঙেলে হেলান দিয়ে বলল, ফলো করছিস? লাভ নেই। একা ভালো লাগছিল না। বাবা, আগে তো একলাই ছিলি, তখন তো কোনো মানুষজন সহ্য করতে পারতি না। এখনো পারি না, সবাইকে ভালো লাগে না, সবার সঙ্গ ঠিক উপলব্ধি করতে পারি না। আমি মানুষ হিসেবে ভীষণ বোরিং, আমার সঙ্গ উপলব্ধি করতে পারবি না। যারা মজা করে কথা বলে তাদের সাথে কথা বলে শান্তি পাওয়া যায়। আমি এত রং রসিকতা জানি না, আমি শুধু ঝগড়া করতে জানি। রোদ্দুর প্রসঙ্গ পাল্টে বলল, তোর মন খারাপ? অনেক বেশি। কারণ? রোদ্দুর জিজ্ঞেস করলো। ঝিলমিল রোদ্দুরের কাছাকাছি এসে দাঁড়ালো অজান্তেই। কাঁধে মাত রাখলো। আচমকা রোদ্দুরের হাত চলে গেল ঝিলমিলের কাঁধে। ওকে খুব আলতো করে নিজের মধ্যে আবদ্ধ করে নিল। ঝিলমিল বলল, আমার জীবনটা কেমন অদ্ভুত হয়ে গেল। যা হচ্ছিল সবটাই তো মেনে নিয়েছি। মনের সব দুঃখগুলোকে একটা কুঠুরিতে আটকে রাখতে চেয়েছিলাম, যেন সময় অসময়ে তা মনের আনাচে কানাচে কিছুতেই ছড়িয়ে যেতে না পারে। একটা সামান্য ঘটনা আমার কাছে খুব সমস্যাই মনে হয়েছে। সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষ কি বানিয়ে ফেলেছে। এখন নিজেরই মনে হচ্ছে মহাপাপ করে ফেলেছি। আমি এই মহাপাপের পরিসমাপ্তি ঘটাতে চাই। এই ভার বহন করা সম্ভব হচ্ছে না। ঝিলমিলের মুখে এই কথা শুনে রোদ্দুর ঠিকই বুঝতে পারল সে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। রোদ্দুর বলল, তোর সাথে সবাই আছে, বাড়ির সবাই। কারো কথায় কান দেওয়ার কি দরকার? মানুষের জীবন কয় দিনের? বাঁচতে হলে একটু ভালোভাবেই বাঁচা উচিত, নিজের কথা ভাবা উচিত। আজ মনে হয় সে রোদ্দুরের ভেতরকার আরেকটা রূপ দেখতে পেল। ওর কথাটা ভীষণ অন্যরকম শোনালো। এতদিনের সাথে মিল নেই, অনেক আদরে আর আহ্লাদে ভরপুর। ওর রাগচটা স্বভাবের পর এমন কথা শুনে ঝিলমিল সব কথারা বাঁধনহারা হয়ে গেল। সে রোদ্দুরের কাঁধে মাথা রেখেই বলল, কিন্তু আমার যে ভালো লাগে না। রোদ্দুর এবার ঝিলমিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এক জীবনে ঘটে যাওয়া সব ঘটনাই কি ভালো লাগার হয়ে থাকে? আমি তো একটা বিরক্তিকর মানুষ, সব সময় রাগ করি, ধমক দিই। আমাকে কি ভালো লাগে? আমি কি ভালো লাগার মতো মানুষ? তাও তুই আছিস তো আমার সাথে। তুই তো বাড়ির সবার আদরের। বাইরের লোকের কথায় কি আসে যায়? তোর কোনো বিপদে আপদে ওরা এগিয়ে আসবে না। ওরা তখন আগাবে যখন তোর দোষ ধরতে পারবে। তোর বাড়ির মানুষ সব পরিস্থিতিতে তোর পাশে থাকবে, তাই ভুলে যা তাদের কথা। ঝিলমিল জানে মানুষের এসব কথা কানে তোলা মানে নিজেকে ছোট করার সুযোগ তাদের করে দেওয়া। সে সুযোগ না দিলে কথার পিঠে দুটো কথা শুনিয়ে দিত। তাদের কখনো সাহস হতো না এসব বলার, কিন্তু মাঝে মাঝে বাধ্য হয়ে চুপ করে যেতে ইচ্ছে করে। সব সময় কথা বলতে ভালো লাগে না, তর্কে জড়াতে ইচ্ছে করে না, কিন্তু যে দোষের বোঝা তাকে চাপিয়ে দেওয়া হয়েছে সেই দোষের বিন্দু পরিমাণ ভাগের অংশীদার সে নয়। সে কিছুটা কান্না ভেজা কণ্ঠে বলল, সবই ঠিক আছে, তবু আমাকে এসব বাজে কথা শুনতে হচ্ছে। তো মানুষের বাঁকা দৃষ্টি সহ্য করতে হচ্ছে। রোদ্দুর হঠাৎ করে ওকে নিজের বাহুবন্ধনের মধ্যে আবদ্ধ করে ফেলল।
ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দুনিয়ার সব কিছু ভুলে যা, মাথা থেকে সব কিছু ছেড়ে ফেল। মনে কর কিচ্ছু হয়নি, কোথাও কেউ নেই। এই যে পূর্ণিমা রাত, জ্যোৎস্নার আলো, শুধু উপলব্ধি করে যা নিজেকে আর আমাকেও। প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছে আমি কি জ্বালায় ভুগছি, বুকের ভেতর যন্ত্রণায় ছারখার হয়ে যাচ্ছে। আমি জানি কেন, কিন্তু এই কেনর সঠিক উত্তর জানতে পারছি না। সবটা তোর জন্য। আমার ভেতরকার অসহনীয় হাহাকার যন্ত্রণা, মায়াবী সত্তা, সব সব। আমার মনে হয় আমি এই জীবনে প্রথমবারের মতো ভালোবেসে ফেলেছি। প্রথমবার, হ্যাঁ প্রথমবার। আগে যেটা ছিল ওটাকে ভালোবাসা বলে না, ওটা আমার একরোখা জেদ। জেদ আর ভালোবাসা কখনোই এক আকাশে ঝলমল করতে পারে না। কিভাবে বোঝাবো তুই আমার জন্য কি? ঝিলমিল থেকে গেল অনেকটা। হুঁশ ফিরে হতেই সরে দাঁড়ালো। রোদ্দুরও ঝিলমিলের এই পরিবর্তন টের পেয়ে নিজের হাতের বাঁধন আলগা করে দিল। ঝিলমিল কেমন কাঁপা কাঁপা গলায় বলল, আমি নিচে যাচ্ছি। রোদ্দুর মাথা নাড়ালো। ঝিলমিল চলে গেল। রোদ্দুর কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। ঝিলমিল যে আশ্চর্যজনক বাঁধন তাকে বেঁধে ফেলেছে, ঠিক সেই বাঁধনে ঝিলমিলকে বেঁধে ফেলার জন্য সে অপেক্ষা করবে। অপেক্ষা করতেই হবে তাকে। রোদ্দুর বরাবরই তার কাজের প্রতি খুব অনুগত। স্কুল জীবন অথবা কর্মজীবন যেখানেই হোক না কেন, সজ্ঞানে কখনোই ফাঁকিবাজি করে নাই। এই কাজ করে বাড়ি আসার পরে না খুব একটা এই কাজের জন্য নিজের বাড়িঘর ছেড়েছে, মা বাবা আপনজন ছেড়ে পড়ে আছে। আজ ঢাকা ফিরে যেতে হবে, কেন যেন যেতে ইচ্ছে করছে না। ঝিলমিলকে এখানে রেখে যেতে ভরসা পাচ্ছে না। তার চেয়েও বড় কথা, তার ঝিলমিলকে রেখে যেতেই ইচ্ছে করছে না। ওদিকে গতকাল ওয়ান অ্যান্ড অনলি শ্বশুরমশাই বলে দিয়েছেন, তোর যখন কাজের তাড়া আছে তুই বরং যা। ঝিলমিল কিছুদিন আমার এখানে থাকুক, ওর তো পরীক্ষাও শেষ, পড়াশোনাও এমনিতেও করতে চায় না, তার চেয়ে বাড়িতে মায়ের কাছে থাকুক কিছুদিন। রোদ্দুর তৎক্ষণাৎ হেসে সায় জানিয়েছিল। শ্বশুরমশাইকে বোঝাবে কি করে তার বুকের ব্যথা। ইস, এ মানুষগুলো কোনোদিন তাকে বুঝবে না। শ্বশুরবাড়ি থেকে এত কষ্ট পেয়ে ফিরে যেতে হচ্ছে, না একটা বন্দোবস্ত করতেই হবে। সবসময় দেখে এসেছে শ্বশুরবাড়িতে জামাইরা থাকে আদরে আহ্লাদে, সকলের চোখের মনি হয়ে। রোদ্দুর মনে হচ্ছে এই বাড়ির ছেলে হয়ে যতটা আদর পেয়েছে জামাই হিসেবে এখনো পায়নি। পাবে কি করে? বিয়েটাই তো হয়েছে কোনো রকম। রোদ্দুর দাদির কাছে গিয়ে আবার অভিযোগের ঝুলি খুলে বসল। তোমরা শুধু আমাকে মুখে মুখেই ভালোবাসো, একটা বিয়ে দিলে দায় সারা ভাবে। আমি এসব মানবো না। তুমি আর তোমার ছেলেরা মিলে আমার সাথে বেইমানি করেছো। এই বাড়ির নাচ জামাই হিসেবে মান্য করো না আমাকে। যেভাবে পারলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিছু একটা হলে এমনকি তোমার পান থেকে চুন খসলেও তুমি রোদ্দুর বলে চেঁচিয়ে উঠছো। বলো আমাকে, মানে হয় এসবের? আমার সাথে কি এসব অন্যায় হচ্ছে না? তারপর ফিস করে বলল, তোমরা তো আমাকে পাত্তা দাও না, সাথে আমার বউও দেয় না। এমন ভাব করে মনে হয় চেনে না। ছি, জীবনে কোনো দিন ভাবতেই পারিনি এতটা পাত্তাহীনতায় ভুগবো আমি। দাদি রোদ্দুরের কথা শুনে দফায় দফায় হাসলেন। রোদ্দুর রেগে মেগে চলে গেল। দিন এতটাই ছোট, কিভাবে যে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। রোদ্দুর যেতে চেয়েছিল সন্ধ্যার পর, তাই ব্যাগপত্র গুছিয়ে রেডি করে রাখলো। সকালে ঘুম থেকে ওঠার পর একবার ঝিলমিলের সাথে দেখা হয়েছিল মাত্র, কোনো কথা হয় নাই। এই দুপুর পর্যন্ত মহারানী কোথায় রয়েছেন কে জানে। কাল রাতের কথাগুলো কিভাবে যে নিয়েছে, রোদ্দুরের জানা মতে সে খারাপ কিছু বলে নাই। কিছুদিন দ্বিধাগ্রস্ত ছিল, নিজের অনুভূতির সাথে এক প্রকার যুদ্ধ করেছে বলা চলে। কিন্তু এখন সেসব দ্বিধা ফিধা উড়ে গেছে। মনের মধ্যে যা ছিল তা সৎভাবে প্রকাশ করে দিয়েছে। তাই বলে ঝিলমিলকে আড়ালে লুকিয়ে থাকতে হবে। ওর খোঁজে ছাদে গেল, চিলেগোটার ঘরে গেল, একবার এসে রান্নাঘরে উকি দিল, কোথাও পেল না। রিমঝিমকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, ঝিলমিল কোথায় বলতে পারিস? ঝিলমিলকে ঘরে পাঠিয়ে দে। রোদ্দুর খানিকটা চেঁচিয়ে বলল। মানে কি? কি সমস্যা ওর? রিমঝিম ফেল করে তাকিয়ে বলল। তারপর রোদ্দুর নিচেই ওই ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় নক করে কয়েকবার ঝিলমিলকে ডাকলো। ঝিলমিল ওপাশ থেকে বলল, কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? ধীরে সুস্থে কথা বলা যায় না? বের হয়ে আয়। ঝিলমিল ঘর থেকে বের হতেই রোদ্দুর পুনরায় বলল, আমি চলে যাচ্ছি। কোথায়? ঢাকা। ও আচ্ছা, কখন যাবি? রোদ্দুর চিবিয়ে উত্তর দিল, এখন এবং এই মুহূর্তে। ঝিলমিল ফোনের স্ক্রিনে তাকিয়ে সময় দেখে নিয়ে বলল, এখন কেন? মাত্র 2টো বাজতে চলেছে। না খেয়ে কোথায় যাবি? এই খাখা রোদের মধ্যে তোকে বের হতে দিবে কেউ? খেয়ে দিয়ে রেস্ট করে, তারপর সন্ধ্যার পর যাস। আমি কিন্তু সত্যি চলে যাব ঝিলমিল।
তো যা, আমি কি বাধা দিয়েছি? সাবধানে যাস। আর হ্যাঁ, ঠান্ডার মধ্যে সন্ধ্যার পর বাইরে। রোদ্দুর হাত উঠিয়ে ঝিলমিলকে থামিয়ে দিয়ে নিচে বলল, থাক, আপনাকে এত দরদ দেখাতে হবে না। এতদিন তো আপনি ছিলেন না, আমি নিজেরটা নিজেই দেখেছি, এখনও পারবো। দয়া করে আমাকে যে জ্ঞানটা দিলেন ওটা নিজে আয়ত্ত করুন। আপনার সাথে আমার আর হয়তো দেখা হচ্ছে না, কারণ আমি ঢাকা ফিরে গেলে বেঁচে থাকলে আগামী 10 বছরের মধ্যে এই বাড়িতে পা রাখবো না। আসি, আল্লাহ হাফেজ। ঝিলমিল ওর কথা শুনে ভুরু কুচকে তাকিয়ে রইল। রোদ্দুরের এত রাগ হলো যা বলার মতো নয়। কেউ জানে না, কোনোদিনও জানতেও পারবে না, পৃথিবী পৃষ্ঠের চেয়েও বড় ভূমিকম্প তার ভেতরে হয়েছিল। রোদ্দুর কাউকে কিছু না বলে দুপুর নাগাদ বেরিয়ে পড়ল। ঝিলমিল দুপুরে খাওয়ার সময় রোদ্দুরকে অনুপস্থিত থেকে খোঁজ করতে ঘরে গেল। গিয়ে দেখলো ওর ঘর লক করা। ঝিলমিল আশেপাশে খুঁজে দেখলো, কোথাও পেল না। রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা জানো রোদ্দুর কোথায়? ওকে খুঁজে পাচ্ছি না। বড় চাচি চোখ পিটপিট করে তাকিয়ে বললেন, বাব্বা, আজকাল রোদ্দুরকে চোখে হারানো হচ্ছে বুঝি খুব? একটু আগেই তো দেখলাম ওইদিকে, খুঁজে দেখ। আমার মনে হয় ও চলে গেছে। আজকে না ঢাকা যাওয়ার কথা ছিল? নীলিমা ঝিলমিলের কথা শুনে এগিয়ে এসে বললেন, না বলে চলে যাবে তাই? আমাকে তো সকালেও বলল সন্ধ্যার পর যাবে। ওর ঘরে গিয়ে দেখ, শুয়ে আছে বোধহয়। যা গিয়ে ডেকে নিয়ে আয়, সবাই খেতে বসেছে। ঝিলমিল ধীর কণ্ঠে বলল, ওর ঘর তো লক করা দেখলাম। আচ্ছা দাঁড়াও, আমি ফোন দিয়ে দেখি। তোমাদের ছেলের ইদানিং ঢং বেড়েছে, কথায় কথায় রাগ করে, মানে এমন রাগ করে যে মুখ ঘুরিয়ে বসে থাকে। কিছু বলতে পারো না অভদ্রটাকে? বড় চাচি ঝিলমিলের থুতনিতে হাত রেখে আদুরে কণ্ঠে বললেন, আমরা কি বলবো? আমাদের সাথে কি এর রাগ অভিমান করে নাকি? করে তোর সাথে, ওর বউয়ের সাথে। তুই বলিস, আবার বলতে বলতে এত বলিস না যে বিরক্ত হয়ে যায়। ঝিলমিল কোনো কথা না বলে বারান্দায় দাঁড়িয়ে রোদ্দুরকে ফোন দিল। পরপর কয়েকবার ফোন করার পরেও সে ফোন রিসিভ করলো না। অনেকক্ষণ বাদে একটা টুংটাং আওয়াজে একটা মেসেজ এলো। ঝিলমিল দেখলো রোদ্দুর লিখেছে, কারো ফোন রিসিভ করার মতো সময় আমার কাছে নেই, কথা বলতে যাচ্ছি না, সময় নেই, ব্যস্ত আছি। দয়া করে আপনার শাশুড়ি মাকে বলে দিয়েন তার একমাত্র ছেলে ঢাকা ফিরে যাচ্ছে। আমার জন্য চিন্তা করার মানুষ দুনিয়াতে ওই একজনই আছে। ঝিলমিল মেসেজের রিপ্লাই দিল না আর ফোনও করলো না। সবাইকে জানিয়ে দিল রোদ্দুর ফিরে গেছে। রোদ্দুর আর ঝিলমিলের মাঝে মানবিমানের পর্ব বাড়ল বই কমল না। ঝিলমিল তার ফোন করলোই না, রোদ্দুরও করলো না। তবে ঝিলমিলেরও এখানে মন টিকছে না, কিছু করারও নেই তার। গতকাল তানিশা চলে গেছে ওর মামা বাড়িতে। ঝিলমিলের আলস্য সময় কাটছে। সেদিন রাতে রোদ্দুরের বলা কথাগুলো মনে দরজায় খুব করে হানা দিচ্ছে। ভালোবাসা জিনিসটা আসলে কেমন ঝিলমিলের জানা নেই। ছোট্ট এই জীবনে নিজের আপনজন ছাড়া কাউকে ভালোবাসিনি, প্রয়োজনও পড়েনি। কিন্তু রোদ্দুর যে বলল ভালোবাসার কথা, ওর অবর্তমানে ওর প্রতি ভেতর থেকে দম বন্ধ করা একটা টান অনুভব করছে। এই মানসিক সংযুক্তিকে কি ভালোবাসা বলা যায়? ভালোবাসা এতই সহজ, এত তাড়াতাড়ি হয়ে যায়? না না, সম্ভব নয়। রোদ্দুরের সাথে তো আগে অন্য একজনের সম্পর্ক ছিল। তার ভাষ্যমতে ভালোবাসা ছিল না, কিন্তু ঝিলমিলের ভাষ্যমতে ভালোবাসা না থাকুক, প্রেম তো ছিল। রোদসী আপুর বিয়েতে এসেও গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারছিল না বলে কি উতলা হয়ে উঠেছিল। ওর জন্য একটা আংটিও কিনেছিল, যদিও সেটা বর্তমানে ঝিলমিলের কাছেই রয়ে গেছে। তাও খারাপ লাগছে। সেই খারাপ লাগা থেকেই রোদ্দুরের কাছে মেসেজ পাঠালো, আমাকে নিয়ে যা। রোদ্দুর তৎক্ষণাৎ রিপ্লাই দিল, কাউকে নিয়ে আসা আমার ডিউটি না। আপনার আব্বাজান আমাকে বেতন দিয়ে রাখেনি। যদি আসার প্রয়োজন মনে করেন তবে আপনার বাসায় আপনার জন্য অনেক অভিভাবক আছে, তাদের কাউকে বলে নিয়ে সাথে চলে আসুন। এটা তো ঝিলমিলের মাথায় ছিল না। ছোট চাচুকে বললে সাথে সাথে দিয়ে আসবে, কিন্তু বলাটাই তো রিস্ক। এমনিতেই বিয়ের পর কি অদ্ভুত অদ্ভুত কথার সম্মুখীন হয়েছে। এখন যদি আবার শোনে রোদ্দুরের ওখানে যাওয়ার জন্য তার মন কেমন কেমন করছে, তবে তো আর রক্ষা নেই। এখন বেলা 3টা বাজে। ঝিলমিল মায়ের কাছে গিয়ে বলল, আমার ইমার্জেন্সি ঢাকা যেতে হবে। খুব ইম্পর্টেন্ট ক্লাসগুলো মিস হয়ে যাচ্ছে। তুমি কি আজ আমার ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে? শিমু রাজি হলেন না। তার কথা হচ্ছে গেলে কাল সকাল সকাল যাবে, এটা যাওয়ার একটা সময় হলো। কিন্তু ঝিলমিল কোনো বাধা বারণ শুনলো না, সে যাবে। ছোট চাচুকে রাজি করালো, বাবার কাছ থেকে অনুমতি নিল, তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো। যানজটের কারণে ওখানে পৌঁছালো সন্ধ্যার পর। রোদ্দুর তখন বাড়ি নেই। ছোট চাচুকে যখন বাড়ি ফিরতেই হবে, তাই ঝিলমিল তাকে পাঠিয়ে দিয়ে দরজায় অপেক্ষা করতে লাগলো। নিশ্চয়ই চৌরাস্তার মোড়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই ব্যস্ত সে, গেলেই পাওয়া যাবে। কিন্তু ঝিলমিলে যেতে ইচ্ছে করলো না। সে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রোদ্দুরকে ফোন করলো। রোদ্দুর ফোন রিসিভ করলো। ঝিলমিল বলল, বাসায় এসেছিস? না,
কখন আসবি? কেন, কোনো দরকার ছিল? দরকার ছিল তো একটু। ঝিলমিল দুষ্টমির ছলে বলল। বল। আগে বাড়ি ফিরে যা, তোর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। দেরি হবে। ঝিলমিল বিরক্তি হয়ে বলল। উফ, কত দেরি করবি? আমি এখানে কতক্ষণ পর্যন্ত ওয়েট করছি, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেল। এতদিন তো ছিলি খুব রাগ করে, এখন ফিরে আসার পরেও বাইরে দাঁড়া করিয়ে রাখবি? তুই এখানে কখন এসেছিস? রোদ্দুর বিস্ময় চেপে প্রশ্ন করল। ঝিলমিল রোদ্দুরকে সবটা বলতে সে দ্রুত অর্থাৎ 10 মিনিটের মাথায় পৌঁছে গেল, দরজা খুলে দিল। ঝিলমিল ঘরে ঢুকে তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো ঘর খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো। সব ঠিকঠাক দেখে বলল, আমি আবার অপরিষ্কার পছন্দ করি না। ঘর বাড়ি ঠিক করে রাখার জন্য ধন্যবাদ। রোদ্দুর বলল, তুই আসবি আমাকে আগে বলিসনি কেন? বলতে হবে কেন? এই ঘরের অর্ধেক দাবিদার আমি নিজেও। সেই অধিকারের যখন তখন নিজের ঘরে আসতেই পারি। তোর অনুমতি কি দরকার? সেটা বলিনি। কাল পরশু আমি নিজে গিয়েই তোকে নিয়ে আসতাম। সামনের সপ্তাহে রায়হানের বিয়ে। ঝিলমিল আনন্দে আত্মহারা হয়ে বলল, ওয়াও, ঠিক সময় এসছি। নিজের বিয়ে খাওয়ার তো সৌভাগ্য নাই, তাই অন্যজনের বিয়ে খেয়ে মনে প্রলেপ লাগাই। বলতে বলতে ঝিলমিল বারান্দায় যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। পথে হঠাৎ খাটের কোণার সাথে পায়ে বেঁধে পড়ে যেতে নিলেই রোদ্দুর ধরে ফেলল। এক লহমায় ওকে বাহুবন্ধনে আবদ্ধ করতে পারল। ঝিলমিল ভেবেছিল ও পড়েই গেছে। তার শ্বাস প্রশ্বাসের গতির জোর বাড়ল। তারপর নিজেকে এভাবে আবিষ্কার করে ঝপ করে ওর চেহারায় আধার ঘনিয়ে এলো। সে টান টান হয়ে দৃঢ় কণ্ঠে বলল, ছাড় আমাকে। বলে নিজের কাছে মনে হলো সে বাংলা সিনেমার ডায়লগ পেটাচ্ছে। তাই পুনরায় বলল, এভাবে ধরে রেখেছিস কেন আমাকে? পড়লে ব্যথা আমি পাবো, তোর কি? রোদ্দুরের অপূর্ব অষ্টধায়ে মায়াজাল বিছানো হাসি ফুটে উঠল। সে বলল, আমার কিছু না। না, হাত সরা। তুই আমার ধারে কাছেও আসবি না। রোদ্দুরের দুহাতের বাঁধনে চটপট করতে করতে বলল ঝিলমিল। রোদ্দুর জিজ্ঞেস করল, তাহলে ছেড়েই দেই? বলছি তো। ঠিক আছে। এই বলে রোদ্দুর ঝিলমিলকে ছেড়ে দিল। আর সাথে সাথে সে শূন্যে ভাসতে ভাসতে মেঝেতে ঠাস করে পড়ে গেল। ঝিলমিল যতটা ব্যথা পেল তার চেয়েও বেশি চমকে গেল। তার গোলাপ ফুলের মতো চকচকে চেহারায় মালিন্য স্পর্শ করল। কলজে মসরানো ব্যথা নিয়ে করুণ মুখে উঠে দাঁড়ালো। বিষাদী চোখে মুখে বলল, তুই এত নিষ্ঠুর, এইভাবে ফেলে দিলি আমাকে? রোদ্দুর ঝিলমিলের ভুল শুধরে দিয়ে বলল, ফেলে দিইনি, ছেড়ে দিয়েছি। আমি পড়ে গেলাম তো। আমার চাচা চাচি তো এত নিষ্ঠুর নয়। তাদের ঘরে এই জাদ্রেল বিশ্বাস হয় না। আমি শিওর তোকে কুড়িয়ে পেয়েছে। অসভ্য, অভদ্র কোথাকার। তুই আর আমার ধারে কাছেও আসবি না। 10 হাত দূরে থাকবি। দরকার হলে আমি এই ঘরের মধ্যে দাগ কেটে তোকে আর আমাকে আলাদা করব। ঝিলমিল ক্ষেপে কথাগুলো বলল। রোদ্দুর সামনাসামনি মাথা ঝাঁকালেও মনে মনে বলল অন্য কথা। ভাগ্য যাদের এক করে দেয় তাদের আলাদা করা তোর মতো পুচকের কাজ নয়। তোর দ্বারা কোমর বেঁধে ঝগড়া করাই মানায়। তুই তোর কাজ কর, আমি এভারেস্ট জয় করতে চাই। আমি বউয়ের মন জয় করতে চাই। রোদ্দুরের সাথে যাই হয়ে যাক না কেন, এখানে সে ঝিলমিল নিজেকে খুঁজে পেয়েছে। ওইখানে দম বন্ধ করা একটা অবস্থা হয়ে গেছিল। এই জন্যই বুঝি বলে, বিয়ের পর মেয়েদের আসল ঘর হচ্ছে স্বামীর ঘর। দুজনের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু পারস্পরিক বোঝাপড়া হয়ে ওঠে নাই পুরোপুরি। রোদ্দুর তাও বুঝতে চেষ্টা করে, কিন্তু ঝিলমিল যখন বুঝতে চায়, রোদ্দুরের কথাবার্তার মাত্রা উপলব্ধি করতে চায়, তখন মনে পড়ে সানিয়ার কথা। সেটা সহ্য হয় না। রোদ্দুরের অস্বস্তির পরিমাণ বাড়ছিল। বিষণ্ণ এবং দুঃখ জড়ানো সময়গুলো কাটতে চাইছিল না। কেমন যেন মনমরা লাগছিল সবকিছু। ঝিলমিলকে ছাড়া তার এমন একটা মুহূর্ত হবে কল্পনাও করতে পারে নাই। সেখানে বন্ধুবান্ধবের সাথে আড্ডাও জমত না। পিছুটানের শেকলে বাধা পড়ে নিজেকে হারিয়ে ফেলেছিল। অস্থির এবং বিক্ষিপ্ত মন নিয়ে রাতে ঘুমাতে যেত, কিন্তু চোখে ঘুমের কোনো রেশমাত্র ছিল না। তখন নির্ঘুম রাতে ভাবতে বসত সানিয়ার কথা। জীবনের প্রথম প্রেম, ভালো লাগা, তবে কোনোভাবেই ভালোবাসা নয়। ভালোবাসা সে এখন উপলব্ধি করতে পারছে। সানিয়া অসম্ভব সুন্দরী ছিল, কথাবার্তায় কাজে কর্মে সব দিকে পটু। তবে নিজের অনুভূতি খুব সহজে প্রকাশ করত না, অর্থাৎ চাপা স্বভাবের মেয়ে ছিল। ওই দিন যদি তানভীরের বিষয়টা নিয়েও বাড়াবাড়ি না করত, তবে আজ রোদ্দুর হয়তো তার সাথেই থাকতো। কিছু কিছু ক্ষেত্রে অসহ্য মনে হলেও তখন তা মেনে নিতে হতো। এদিকে ঝিলমিল হচ্ছে দিলখোলা ধরনের মানুষ। মনের ভেতর দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ চেপে রাখতে পারে না। কান্নার প্রয়োজন পড়লে কেঁদে কেঁদে বুক ভাসাবে, রাগ দুঃখ সব উজাড় করে দিবে। রোদ্দুরও তাই চায়। সে রেগে ঝগড়া করুক, দুঃখে পেয়ে সুখ খুঁজতে আসুক, কষ্ট প্রকাশের জন্য চিৎকার করে কান্নাকাটি করুক, অনুভূতির ডানা মেলে দিক, ভালোবাসায় দিশেহারা হয়ে যাক। ঝিলমিলকে এইভাবেই মানায়। বেশি মুডি হলে ওকে বড্ড অচেনা মনে হবে।
দূরের মানুষ মনে হবে। ঝিলমিল পাশে বেঘরে ঘুমাচ্ছে। ঘুমান্ত নগরীর অঘোষিত রাজকুমারীর মুখের দিকে চেয়ে রোদ্দুরের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। দীর্ঘশ্বাসের কারণটা অজানা রয়ে গেল। রোদ্দুর বালিশে হেলান দিয়ে গালে হাত রেখে তার সামনে থাকা অপরূপা মেয়েটার দিকে সম্মোহিতের মতো তাকিয়ে রইল। তৃষ্ণার্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টি এলে যেমন সব হারিয়ে তা আনন্দের দিক বিদিক হারিয়ে জ্ঞানশূন্য হয়ে পড়ে, সব ভুলে যায়। রোদ্দুরের অবস্থা এমন হলো। একটা ঐন্দ্রজালিক মুহূর্ত তার সব দিক এলোমেলো করে দিল। রোদ্দুরের ভীষণ ইচ্ছে করছিল ওকে একটুখানি ছুঁয়ে দিতে। নিজের মনের সাথে যুদ্ধ করেও ওই রূপকে না ছুঁয়ে থাকতে পারল না। তার দৃষ্টিতে ছিল হাজার বছরের তৃষ্ণা, বুকে জমাট বাঁধা ভালোবাসা। মনের শাসন বারণ অমান্য করে তীব্র নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ওর দু চোখের পাতায় দীর্ঘ চুমু খেল। ঝিলমিলের প্রতি রোদ্দুরের যে তীব্র আকাঙ্ক্ষা তা সে একবার প্রকাশ করে দিয়েছে, কিন্তু ঝিলমিলের দিকে থেকে হ্যাঁ অথবা না কিছুই আসেনি। কিন্তু রোদ্দুর বলেছে সে অপেক্ষা করবে, তবে উপর উপর ঝিলমিলের সাথে যে ফাজলামি করে তা না করলে তার শান্তি লাগে না ইদানিং। আজ অফিসে যাওয়ার আগে রেডি হয়ে একটা আকাম করে গেল। ঝিলমিল তখনও ঘুম থেকে উঠে নাই, অথচ রাতে ঘুমিয়েছে কত আগে। রোদ্দুর তাকে ডেকে দিয়ে গেছে এবং গায়ের উপর থেকে কম্বলটাও সরিয়ে দিয়েছে। ঝিলমিল বিরক্ত বোধ করলেও কিছু বলল না, পাত্তাও দিল না। রোদ্দুর বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পর উঠে বসলো। ঘরের জানালা দরজা খুলে দিল। ফ্রেশ হয়ে ঘরে ঢুকতেই খিদে টের পেল, পেটের মধ্যে চোচো করছে। ঝিলমিল দেখলো টেবিলে খাবার রেডি করাই আছে। ঢাকনা তুলে দেখলো পাউরুটি এবং জেলি। মুখ বেজার করে রুটিতে পরপর দুটো কামড় দিতেই মনে হলো সেটা মুখের মধ্যে জ্বলে উঠল। হাঁসফাঁস করতে করতে ঝিলমিল মাথায় দুটো থাবড়া মেরে বলল, এটা কোন কোম্পানির জ্যাম? এত ঝাল কেন? ঢকঢক করে কয়েক গ্লাস পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে পর্যবেক্ষণ করে দেখলো এটা আসলে কোনো জ্যাম না, এটা গুঁড়া মরিচ দিয়ে কিছু একটা বানিয়েছে। নিশ্চয়ই রোদ্দুরের কাজ। রাগে দুঃখে হতাশায় ঝিলমিলে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করলো, কিন্তু চুলগুলো ঘোড়ার লেজের মতো একটুখানি হয়ে গেছে। তাই যার রাগ তার উপরেই ছাড়ার সিদ্ধান্ত নিল। ফোনটা হাতে নিয়ে রাগে ফুসতে ফুসতে টাইপিং করলো। এই রোদ্দুরের বাচ্চা! রোদ্দুরের মেসেজের অপেক্ষাতেই ফোন হাতে নিয়ে বসেছিল বোধ করি। সে তৎক্ষণাৎ রিপ্লাই দিল, I am one and only আহসানুল সরকার রোদ্দুর। I have no বাচ্চা কাচ্চা। তুই এত খারাপ কেন? ঠিক আছে, আজকে এটা করলি না, দেখিস তোর সাথে আমি কি করি। ওমা, আমি আবার কি করলাম? কিচ্ছু করিস নাই, শুধুমাত্র আমায় আপ্যায়ন করার জন্য মরিচের জ্যাম বানিয়ে রেখে গেছিস। খুব ভালো করেছিস, অনেক মজা করে খেয়েছি। তোর আপ্যায়নে আমি আপ্লুত। এরপর আমি তোকে কিভাবে আপ্যায়ন করব তাই ভাবতেছি। ঝিলমিল এক নাগারে টাইপিং করলো। রোদ্দুর একা একাই হো হো করে হেসে উঠল। খুব সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় এক দুষ্ট বুদ্ধিটা উকি দিল। তাই ঝটপট রান্নাঘরে গিয়ে পানি গরম করে তাতে কৌটার সবটুকু গুঁড়া মরিচ ঢেলে একটা স্পেশাল পাউডারের সাহায্য বানিয়ে ফেললো টুকটুকে লাল গুঁড়া মরিচের জ্যাম। রোদ্দুর রিপ্লাই দিল, কত কষ্ট করে তোর জন্য বানালাম আর তুই এভাবে বলছিস? আমার প্রতিভার দামই দিলি না। পৃথিবীতে আর কোনো হাজব্যান্ডকে দেখেছিস বউয়ের জন্য এত ভাবে? কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে উঠে স্পেশাল খাবার রেডি করে রাখে? দেখেছিস? বল, দেখেছিস কখনো? না, এইবার দেখে নিলাম। হাত থেকে ফোন রেখে ঝিলমিল ঘর জুড়ে পায়চারি করতে লাগলো। কিভাবে রোদ্দুরকে জব্দ করা যায়, কিন্তু কোনো উপায় খুঁজে পেল না। থাক, আজকের দিনটা যাক, পরে ভেবে দেখবে। ঝিলমিলের মনে পড়লো সামনের সপ্তাহে রায়হান ভাইয়ের বিয়ে, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, কেনাকাটা করতে হবে। ইয়েস, মিশন রোদ্দুরের পকেট কাটা। সন্ধ্যার পর রোদ্দুর বাড়ি ফিরতেই ঝিলমিল ওর হাতে বড়সড় একটা লিস্ট ধরিয়ে দিল। রোদ্দুর বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি জিনিস? খায় না মাথায় দেয়? পড়াশোনা পারিস না? পড়ে দেখ। লিস্টটা হাতে নিয়ে রোদ্দুরে ভুরু কুচকে গেল। এমন এমন সব জিনিস যার নাম জীবনেও শোনে নাই। রোদ্দুর ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, এগুলো কি আজীব আজীব নাম। শাড়ি ব্ল্যাক ঠিক আছে, কিন্তু মাইসোর সিল্ক ব্ল্যাক কি? এগুলো নামই তো শুনলাম না কোনোদিন। আমি তো রং বলতে সাদা, কালো, গোলাপি, হলুদ, সবুজ, নীল, লাল এগুলোকেই বুঝি। কিন্তু এখানে লিপস্টিকের কি কালার লিখেছি? সেটা রেভলন ফ্রস্ট কি? তাকে বড্ড হতাশ দেখালো। এছাড়াও ঝিলমিল আরও অনেক কিছুই লিখেছে। হাতে গোনা দু একটা নাম রোদ্দুর শুনেছে, বাকিগুলো হতাশ। সে আসলেই হতাশ। ঝিলমিল বলল, এবং শিখেও নিলাম। তোকে বুঝতে হবে না, আমাকে শপিংয়ে নিয়ে চল, আমি সব চিনিয়ে দিচ্ছি। এটাই বাকি আছে এখন। এমনভাবে আরেকজনের বিয়ের জন্য শপিং করছিস যেন নিজের বিয়ে। নিজের জন্য কিছু বাকি রাখ। সেসব নিয়ে তোকে এখন ভাবতে হবে না, এখন আমাকে এসব কিনে এনে দে। আমি যদি দোকানে গিয়ে এই লিস্ট দেখাই, তবে দোকানদার কি আসলেই আমাকে সুস্থ মস্তিষ্কের মানুষ ভাববে? মানে এই জিনিসগুলো আদৌ আছে পৃথিবীতে?
আমাদের দেশে গোলাপি শাড়ি, লাল লিপস্টিক, লাল শ্যাডো ফ্যাডো আনলে হয় না? ঝিলমিল চোখ নাক মুখ একসাথে কুঁচকে পড়ল। ইয়েছি, তোর ড্রেসিং সেন্স এত বাজে। তুই যেভাবে বললি ওইভাবে সাজলে আমাকে পুরো জোকারের মতো লাগবে। শোন, আমি বলি তোকে, বোঝার চেষ্টা কর। তুই যেসব সাজগোজের জিনিসের নাম উল্লেখ করেছিস সেসব দিয়ে সাজলে তোকে জোকার জোকার লাগবে। তুই তো একটা মানুষ নাকি? তো এসব ডাইনোসর না মাইসর এসব পড়বি কেন? ধুর, এই গাধাকে বোঝানোর কোনো মানেই হয় না। ঝিলমিল হাল ছেড়ে দিয়ে বলল, কঞ্জুস কোথাকার, কিছু লাগবে না আমার। তোর কিছুই কিনে দিতে হবে না। আমি তোর বন্ধুর বিয়েতেও যাব না, কোথাও যাব না। অসহ্য একটা। আমি বিগত কত বছর যাবৎ সাজগোজ করে আসছি। আমি জানি না আমাকে কেমন দেখাবে। উনি আসছে বর্ণনা দিতে। রোদ্দুরে ঝিলমিলের হাত ধরে টেনে নিয়ে এসে বলল, আমি যে তোকে মনে মনে কল্পনা করেছি। ঝিলমিল এক চটকায় নিজের হাত সরিয়ে নিয়ে রোদ্দুরের বুকে ধাক্কা মেরে বলল, যা। রোদ্দুর ইচ্ছা করে বিছানায় উল্টে পড়ে গিয়ে বুকে হাত রেখে বলল, হায় হায়, বউয়ের জ্বালা বড় জ্বালা। পরদিন ঝিলমিল ক্লাসে গেল। গতকাল থেকে রোদ্দুরের সাথে আর কথা হয় নাই। রাগ করে আছে। বেটার রাগের মর্ম বুঝুক একটু। ক্লাস শেষে বাড়ি ফিরল ও একা একা। বাড়ি ফিরে গুনগুন করে গান গাইতে গাইতে নিজের এলোমেলো কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখলো। সব কাজ শেষে ফোন হাতে নিয়ে শুয়ে পড়ল। বাড়িতে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখনও ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা পেরিয়ে গেছে। উঠে বসলো। রোদ্দুর এখনও বাড়ি ফিরে নাই। ঝিলমিল ফোন হাতে নিয়ে ফোন করতে যেতেই মনে পড়ল ওর সাথে তো কথাই বলবে না, তবে আর ফোন করবে কেন? আবার কখন সে সন্ধ্যার পর বাড়ি ফিরে না। আজ অনিয়ম বলে একটু চিন্তাও হচ্ছে। ঝিলমিল বারান্দায় গিয়ে দাঁড়ালো। এদিক থেকে রাস্তার একাংশ দেখা যায়। ঝিলমিল ঠোঁট উল্টে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। একবার ঘড়ির দিকে তাকায় আর একবার রাস্তায়। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে একটা মেসেজ পাঠালো। মেসেজটা একই রকম, বাড়িতে কখন আসবি? কে যেন এসেছিল তোর খোঁজ করতে। মানে সে ভাঙবে তবুও মচকাবে না। রোদ্দুর অবশ্য মেসেজের রিপ্লাই দিল না। এদিকে ঝিলমিল এবার থাকতে না পেরে ফোনই করলো, কিন্তু কয়েকবারও সে ফোন রিসিভ করলো না। পাল্লা দিয়ে ঝিলমিলের চিন্তার পরিমাপও বাড়ছে। এমন কারো, অর্থাৎ রোদ্দুরের সাথে যাদের সম্পর্ক তাদের ফোন নম্বরও নেই যে কোনোভাবে খোঁজ খবর করবে। রোদ্দুর ওকে একা প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যেতে মানা করে দিয়েছে, কিন্তু ঝিলমিল ঘরের মধ্যে বসে থেকে টেনশনে আর মাথা ধরাতে পারবে না। অলরেডি মাথা ব্যথা হয়ে গেছে। ও ঘর লক করে চাবি নিয়ে বেরিয়ে পড়ল। লিফটের অপেক্ষা না করেই দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে সোজা মিনিট 10 মাথায় চৌরাস্তার মোড়ে চলে এলো। বেশিরভাগ সময় ও এখানেই থাকে বন্ধু বান্ধবের সাথে, কিন্তু আজ তার টিকির সন্ধানও পাওয়া যাচ্ছে না। বাড়িতেও ফোন করছে না। নির্ঘাত সকলে টেনশন করবে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে ফোন করে 9টা নাগাদ ঝিলমিল বাড়ি ফিরে এলো। এবার সত্যিই মাথা ঘোরাচ্ছে ভন ভন করে। টাল সামলে দাঁড়িয়ে থাকতে পারছে না। এভাবে কতক্ষণ কেটে গেলেও জানা নেই। চিন্তায় চিন্তায় অস্থির সে। এমনিতেই পত্রিকায়, ফোনে, নিউজে কত আজেবাজে খবর দেখে। এখন এই দুঃসময়ে সেসব মাথায় উঁকি মারছে। ঝিলমিল আবার ফোনে ডায়াল করলো, কিন্তু এইবার ফোনটাই অফ। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর, বেশ রাত হওয়ার পর ঝিলমিলের মনে হলো এখন বাড়িতে জানানো উচিত। তাড়াহুড়ো করে ফোন করতে যেতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। অমনি ঝিলমিল ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দরজার দিকে দৌড় দিল। কোনো কিছু চিন্তাভাবনা না করে দরজা খুলে দেখলো রোদ্দুর দাঁড়িয়েছে। স্বপ্ন না সত্যি ঝিলমিল বোঝার চেষ্টা করেও ব্যর্থ হলো। সে এগিয়ে গিয়ে রোদ্দুরের বুকে আশ্রে পড়ে কান্না করে দিল। ঝিলমিলের এমন অবস্থা দেখে রোদ্দুর ভয় পেয়ে গেল। থতমত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন করছিস কেন? ঝিলমিলের কান্না তখনও বন্ধ হয় নাই। তৎক্ষণাৎ রোদ্দুরের কথার উত্তর দিল না। কিছুক্ষণ বাদে ফোফাতে ফোফাতে বলল, তুই কোথায় গিয়েছিলি? আমি অনেকবার তোকে ফোন করেছিলাম, তুই কেন ফোন রিসিভ করিসনি? জানিস কত চিন্তায় ছিলাম। চৌরাস্তার মোড় থেকেও ঘুরে এসছি। ভেবেছিলাম তুই তো সব সময় ওখানেই থাকিস, তখনও থাকবি বোধহয়। রোদ্দুর ঝিলমিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সো সরি, আর কখনো হবে না। আজ আসলে একটু বেখেয়ালি করে ফেলেছি। একটু না, অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। আসলে গিয়েছিলাম একটা কাজে। তুই যখন ফোন করেছিলি তখন ব্যস্ত ছিলাম, তাই ফোন রিসিভ করতে পারিনি। পরে ব্যাক করতে গিয়ে দেখলাম ফোনে চার্জ না থাকার কারণে ফোন অফ হয়ে গেছে। বাড়ি ফিরতে চেয়েছিলাম, পরে ভাবলাম এত দূর এসেই যখন পড়েছি তখন কাজগুলো সেরেই যাই। বিশ্বাস কর, এত দেরি হবে আমি জানতাম না। ঝিলমিল দু হাতে নিজের চোখ মুছে বলল, ঠিক আছে, আর কখনো এমন করবি না। তারপর দরজা থেকে সরে দাঁড়ালো। রোদ্দুর ঘরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। সে পুরো ঢাকা শহর ঘুরে এলো ঝিলমিলের আবদার পূরণ করতে। তখন কি সব শাড়ি চুরির নাম বলেছিল? সেসব খুঁজতে তো যথেষ্ট সময় লাগে নাকি?
ঝিলমিল অবশ্য এসব দেখে আগ্রহ প্রকাশ করলো না। সে রোদ্দুরকে ফিরে পেয়েছে, এতেই অনেক। মানুষ একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না, কথাটা ঝিলমিল ভালো করেই জানে। আজ রোদ্দুর যখন ফিরে আসছিল না, ফোন ধরছিল না, তখন ঝিলমিলের মনের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল। হারানোর ভয়, যন্ত্রণা, সবকিছু মিশ্র অনুভূতি। তারপর রোদ্দুরকে যখন দেখলো, মনে হলো তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষটাকে সে খুঁজে পেয়েছে। একদা স্বপ্ন দেখেছিল রাজপুত্রকে, যে ঝিলমিলকে সব অবসাদ থেকে বাঁচাতে এসেছে, ওর জীবনের সব না পাওয়া বরবাদ করতে এসেছে। আজ রোদ্দুরকে তাই মনে হলো। তবে ভুল নাই, ও হয়তো তার সেই রাজপুত্র যাকে স্বপ্ন দেখত, যাকে নিয়ে হাজার হাজার স্বপ্ন সাজাতো, স্বপ্ন বুনত। রাতে শোয়ার পর ঝিলমিল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুকের উপর থেকে কয়েক টন ওজনের পাথরটা নেমে গেছে, এখন বেশ হালকা লাগছে। ওসমান খন্দকার ভেবেছিলেন তাকে এরা বেশি দিন আটকে রাখতে পারবে না, কিন্তু এত উকিল, এত নোটিশও কোনো কাজ হচ্ছে না। একটা মামলার জায়গায় তার নামে আরো 6টা মামলা হয়েছে, যাকে বলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়েছে। আর একটু সাবধান থাকলে হয়তো আজ থেকে এখানে থাকতে হতো না। সেদিন কোনোরূপ পরিকল্পনা ছাড়াই ঝিলমিলকে কিডন্যাপ করেছিল, পথে একা পেয়েছে, লোকজন দিয়ে তুলে নিয়ে গেছে। তারপর তানিশাকে এত তাড়াতাড়ি তুলে আনা উচিত হয়নি, যেহেতু সব হুট করেই করা হয়েছে, তাই ফেসে গেছে। তারপরও নিজের উপর একটা আত্মবিশ্বাস ছিল, এই যাত্রায় পার পেয়ে যাবে। ওদের এখান থেকে সরানোর সব বন্দোবস্ত করে ফেলেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। এখন 4 দেয়ালের একটা বদ্ধ কামরায় বসে কপাল চাপড়াচ্ছেন। তার ছেলেদেরও ধরেছে, ওরা বাহিরে থাকলে যে করেই হোক একটা ব্যবস্থা করে ফেলতো, কিন্তু এখন একদম নিরুপায়। হাপিত্তেশ করা ছাড়া আর কোনো উপায় নেই। ক্ষমতা হারিয়ে অন্ধ হয়ে ফজলুল সরকারকে একটা উপযুক্ত শিক্ষা দিতে চেয়েছিলেন। ওদের মনে ভয় ঢোকানোর জন্য বাড়ির পেছন দিক দিয়ে যাওয়ার পথে যে ঘরটায় খুব সহজে নিজের বাগে আনা যায়, লোক লাগিয়ে তাই করেছিল। বেশ অনেকবার ঝিলমিলের ঘরের জানালায় ঢিল ছুঁড়েছে, ঠকঠক করেছে। ভয় তো পেল না, উল্টো পুলিশের জানান দিল। তারপর ভাইয়ে ভাইয়ে ঝামেলা লাগানোর জন্য এক একজনকে এক এক রকম কথা বলেছে। এই তো গত সপ্তাহ মাহমুদ সরকারকে সামনে পেয়ে বলেছিল